ছাত্রদের এবং চিকিৎসার যদি আমরা গুণগত মান উন্নয়ন করতে পারি, আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমরা সঞ্চয় করতে পারব, আমরা সংরক্ষণ করতে পারব। কিছুক্ষণ আগে আমাদের একজন নেতা আসাদুল করিম শাহীন বলে গেছেন, অত্যন্ত সত্য কথা, অত্যন্ত সত্য কথা। এবং আমাদের যারা মানে 2 মিলিয়ন বাংলাদেশি, 2 মিলিয়ন প্রায়, তাহলে 20 লাখ মানুষ প্রতি বছর ভারতে যেত, এখন কমে প্রায় 80% এখন কমে গেছে, 70-80% কমে গেছে। এটা যেত, যার উদ্দেশ্য যে শুধু চিকিৎসা তা নয়, ব্যবসা বাণিজ্য করতে যেত শুধু সামান্য, কিন্তু আপনার ইয়েতে যেত, চিকিৎসার জন্যই বেশিরভাগ যেত। এটার উদ্দেশ্য চিকিৎসা প্লাস একটা ট্যুরিজম, একটু বেড়ানো হয়, অনেক বড় দেশ, অনেক কিছু আছে দেখার, এটাও হয়। তবে চিকিৎসার যদি মানে কোয়ালিটেটিভ চেঞ্জ আনা যায়, তাহলে হয়তো মানুষ বেড়ানোর জন্য, শুধুমাত্র বেড়ানোর জন্য যেতে পারে বা অন্য কোনো দেশেও যেতে পারে, কিন্তু চিকিৎসার জন্য সেখানে যাওয়াটা অনেক কমে যাবে। শুধুমাত্র এইটাই। আজকেই সংবাদপত্রে আছে যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে উপজেলা থেকে, গ্রাম থেকে, তৃণমূল থেকে শত শত মানুষ প্রতিদিন আসে, কারণ এটা সরকারি হাসপাতাল, এখানে চিকিৎসা, বড় বড় ডাক্তাররা আছেন, চিকিৎসাও হবে, দেখানো যাবে তার অসুস্থতা, এই কারণে আসে। কিন্তু রোগ নির্ণয়ের জন্য যে যন্ত্রপাতি, সেটা আর সচল নেই। আজকে সংবাদপত্রে আছে সেটা নষ্ট হয়ে গেছে। পরিস্থিতি যদি এইরকম হয়, এবং এই সমস্ত কারণেই মানুষ দেশ ছেড়ে বাইরে যায় চিকিৎসা করতে, এটা শুধু আমরা যে ডাক্তারদের উপর ঢালাও অভিযোগ দিই তাই নয়, এটা একটা পলিসির ব্যাপার। এটা সরকারের জনবান্ধব নীতিমালা গ্রহণ না করলে পরে আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে পারবো না। আপনার শুধুমাত্র অক্সিজেনের সরবরাহ এটা খুব বেশি নিশ্চিত ছিল না, এবং ঢাকা ছাড়া বাইরের মফস্বলের হাসপাতালগুলোতে এত বেশি এটার সংকট, যার কারণে করোনায় আমাদের যত লোক মারা গেছে, এত লোক কিন্তু মারা যাওয়ার কথা না। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম মারা গেছে, কিন্তু বাংলাদেশে যতটুকু মারা গেছে, আমাদের যদি এই অক্সিজেন যে সরবরাহ, এটা যদি আরো বেশি আগে থেকেই মানে মফস্বলের হাসপাতালগুলোতে যদি নিশ্চিত থাকতো, তাহলে মানুষ আরো কম মারা যেত। তো এগুলো হচ্ছে আমরা এবারে আমরা বিশেষ করে যারা ড্যাব করেন বা যারা ছাত্র দল করেন, নাম তো জাতীয়তাবাদী, আমাদের সংগঠনগুলোর সাথে আছে জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমী। শুধুমাত্র ভালো পোস্টিং প্রমোশনের জন্য মানে ছাত্র দল করতে হবে, তাহলে তো সাথীদের সাথে পার্থক্য থাকলো না। আমাদের যারা এই দর্শনটি বিশ্বাস করবেন এবং এটা যারা ধারণ করবেন, জাতীয়তাবাদ তার সেই সংগঠনের সাথে, তাদেরকে মনের মধ্যে এটাও বুঝতে হবে। তারা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র, আমাদের কি বলে এই দেশ নিয়ে আমাদের ভাবনা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড, এটাই তো জাতীয়তাবাদ। তো সুতরাং যারা দেশ নিয়ে অহংকার করে, তাদের তো দেশকে গড়ে তোলার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা নিতে হবে, কারণ গড়ে তোলার মধ্যে দিয়েই তো মানে জাতীয়তাবাদী অহংকারের প্রতিফলন ঘটে। এবং সেই কারণে প্রচেষ্টা নিতে হবে, বিশেষ করে যারা এই নীতি এবং আদর্শকে ধারণ করে, তাদেরকে শুধুমাত্র সংগঠনের বিভিন্ন বললাম তো সুবিধা নেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে আরো বৃহত্তর চিন্তা করতে হবে। আপনাদের যে মানে ক্যানভাস যেটা হবে, মনের ক্যানভাসটা আরো বিস্তৃত হবে, যেখানে আপনারা বড় দাগে অনেক কিছু আঁকতে পারেন, সেই প্রচেষ্টাটাই আপনার নিতে হবে। আজকে সরকার অনেক কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার 15-16 বছরের কি ভয়াবহ নিপীড়ন, কি দুঃসহ যন্ত্রণা, দিন নাই রাত নাই, আতঙ্ক ভয়ের মধ্যে দিয়ে আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে। এই কারণে যে দেশে একটা দায়িত্বশীল সরকার আসবে, যে সরকার মানুষকে নিরাপত্তা দিবে, যে সরকারকে দেখে বা যে সরকারের পুলিশ বাহিনীকে দেখে মানুষ ভয় পাবে না, আতঙ্কিত হবে না,
বাসায় যাওয়া এবং বাসায় থেকে ফেরার পথে আমি কোনো দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হব না, যে দুর্বৃত্তের সাথে আপনার ক্ষমতার সম্পর্ক আছে, যেটা 15-16 বছর আমরা দেখেছি। সেই ধরনের পরিস্থিতি থাকবে এবং প্রতিটি মানুষ যাতে তার চলা ফেরা খাওয়া পড়ার মধ্যে নিরাপত্তা বোধ করে। নিরাপত্তা শুধুমাত্র আমি আক্রমণের হাত থেকে বাঁচবো এই নিরাপত্তা নেই, এই নিরাপত্তা আছেই। আমার খাওয়ার মধ্যে, আমার চলাফেরার মধ্যে, আমার পড়ার মধ্যেও তো নিরাপত্তা রয়েছে, সেটাও তো দেখতে হবে। সেই নিশ্চিত করার দায়িত্ব তো হচ্ছে একটি জনবান্ধব সরকার, যে সরকারের জনগণের ম্যান্ডেট আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যখনই এই নির্বাচনের কথা বলা হয়, যে আপনি নির্বাচনের তারিখ দেন না কেন? সংস্কার তো কোনো স্ট্যাটিক বিষয় না। এটা আমরা একটা বড় কি বলে বট গাছ দেখেছি ঝিনাইদহের কালীগঞ্জের একটি জায়গায়, প্রায় অনেক জায়গা মিলে বহু পুরনো 200-300 বছরের বট গাছ। তো ওইরকম বটবৃক্ষ তো নয় সংস্কার, যে দাঁড়িয়ে আছে তো আছেই, এটা হিলবেও না, এটা নড়বেও না, এটা চলবেও না। সংস্কার হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমি যে জিনিসটা সংস্কারের যে কথাটা বলছি, যেটা সংস্কার হলো ধরলেন, এই সংস্কারটা হয়তো আরো 50 বছর পর আবার সংস্কার করতে হতে পারে। এটাই হচ্ছে নিয়ম। আইন তো তাই, মোগল আমলের আইন বদলেছে ইংরেজদের আমলে, ইংরেজদের আমলের বহু আইন আপডেট করতেছে। আপডেট করা মানে ওটাই তো সংস্কার, সেই সময়ের জন্য উপযোগী ছিল। এখন হয়তো সেটা উপযোগী নয়। আমি এখন যে বিষয়গুলি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি, এটা হয়তো এখনকার জন্য উপযোগী, ঠিক আছে, কিন্তু এটা 50 বছর 100 বছর পর বা 30 বছর পর উপযোগী নাও থাকতে পারে। এই জন্য সংবিধানকে, কনস্টিটিউশনকে বলা হচ্ছে একটা ডাইনামিক ডকুমেন্ট। এই ডাইনামিক ডকুমেন্ট বলা হয়েছে, এটা একটা ভারতের হাইকোর্টের হাইকোর্টের একটা তাদের অবজারভেশন।